নমস্কার, শুভ সন্ধ্যা। বন্ধুরা, কয়েকদিন পরে এখন একটা বর্তমান পরিস্থিতি চতুর্দিকে ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটে চলেছে। মানে এমন একটা পরিস্থিতি চলছে, সত্যি কথা বলতে সেখানে ন যজৌ ন তস্থৌ একটা অবস্থা। একদিকে দেখা যাচ্ছে যে রাজ্যের এসএসসি ফলাফল বেরোনোর পরে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আপনারা অনেকেই জানেন, যে সেটাতে আমরা বলেছিলাম পরিষ্কার যে এসএসসির এই যে ফলাফল বেরিয়েছে তার ফলে যে স্ক্যামটা হয়েছে, স্ক্যামে কি হতে পারে না পারে, তার আফটার কি হতে পারে না পারে, সেদিনকে সুমন কর্মকার আমাদের সঙ্গে কথা বলেছিলেন, শিক্ষক উত্তরবঙ্গ থেকে, এবং আপনারা স্পষ্ট একটা ধারণা পেয়েছিলেন যে স্ক্যামটা কি গভীর লেভেলে আছে। তারপরে দেখা গেল হঠাৎ করে সন্দেশখালিতে, যেখানে শেখ শাহজাহানের ডেরা, সেই তার ডেরার থেকে দেখা গেল যে হঠাৎ করে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হতে শুরু করে। প্রচুর পরিমাণে অস্ত্র যদিও বলছে অনেকে, কিন্তু আমি বলবো যে না, এটা প্রচুর পরিমাণ নয়। কেন নয়? তুমি আসমিদা কোয়েশ্চেন যে নয় কেন? 70-80 লক্ষ টাকার অস্ত্র, তার মধ্যে বিদেশি অস্ত্র আছে, এমনকি পুলিশের অস্ত্র পর্যন্ত আছে। হ্যাঁ, পুলিশের সার্ভিস রিভলভার, যার প্রতিটা দানা, মানে প্রতিটা বুলেটের হিসেব দিতে হয় যে কোথায় কিভাবে কেন বুলেটটা চালানো হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। পুলিশের সার্ভিস রিভলভার, যার প্রত্যেকটা নাম্বার আছে, কোল্টের মেক, সেই সার্ভিস রিভলভার সেখানে পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? শাহজাহানের কিছু নথিপত্র পাওয়া গেছে, এবং স্বয়ং তার তার নাকি আধার কার্ড ফাটো ইত্যাদি ইত্যাদিও পাওয়া গেছে। আমার তো মনে হচ্ছে, একদম পরিষ্কার সত্যি কথা বলি, আমার তো মনে হচ্ছে যে এটা একটা ইমপ্ল্যান্টেড জিনিস, অর্থাৎ এটা ওরা রেখে গেছে। কারণ মাঝখানে যে জানুয়ারির 5 তারিখে এটির ওপর হামলা হয়েছিল, আর এপ্রিল মাসে গ্রেপ্তার হয়েছে, মার্চের কত একটা তারিখে গ্রেপ্তার হয়েছে শাহজাহান, 54 দিন পর গ্রেপ্তার হয়েছে, মানে ইচ্ছা করে গ্রেপ্তার হয়েছে, ইডির কাছে ধরা দিয়েছে ইত্যাদি। 54 দিন পর, এই 54 দিনের মধ্যে কি হয়েছে তাহলে? ইডি যে কারণে ওখানে রেড করতে গেছিল, লুকোনো অস্ত্র খুঁজে বের করতে, সেইটা করতে গিয়ে শাহজাহানের ডেরাতে গিয়ে ইডি আক্রান্ত হলো। আর তারপর কি হলো না, ওখানে 144 ধারা জারি করে দেওয়া হলো, জায়গা নিশ্চিদ্র করে দেওয়া হলো, কেউ ঢুকতে পারলো না। এবং অবশেষে ওইখান থেকেই কি হলো, সমস্ত অস্ত্র সরিয়ে ফেলা হলো বিভিন্ন জায়গাতে। সুন্দরবনে হয়তো, বঙ্গোপসাগরে হয়তো এখন অনেক জায়গাতে অনেক ভাসমান জাহাজে হয়তো সেই অস্ত্র নিয়ে রোহিঙ্গা যাদেরকে ঢুকিয়েছে এই শাহজাহান বাহিনী, তারাই হয়তো পাহারা দিয়ে ওখানে রেখেছে, কিংবা সুন্দরবনের বিভিন্ন গভীর গোপন জায়গাতে লুকোনো আছে এই অস্ত্র, কিন্তু আছে। আর পুলিশের জন্য রেখে যাওয়া হয়েছে, পুলিশ না, সিবিআই এর জন্য রেখে যাওয়া হয়েছে কি না, একটা 70-80 লাখ টাকার একটা ছোট্ট অ্যামুনিশন প্যাকেট। এটা কিছুই না। ঠিক এইখানটাতে এসে, অনুষ্ঠানে ঠিক এইখানটাতে এসে আপনারা জানেন যে এগুলো সমস্ত আপনারা জানেন, কিন্তু আমি আমার দীর্ঘ সাংবাদিকতা জীবন এবং এই অপরাধীদের কাজকর্ম ইত্যাদি গবেষণার, মানে সবসময় দেখতে দেখতে একটা যে ধারণা তৈরি হয়, তার থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটাই বললাম, ছোট করে বললাম। আরো বিশদে কথা হবে। এই জায়গাটা দেশ অনুষ্ঠানের আমাদের দরকার অরিন্দম রায়। অরিন্দম আজকের বাঙালির প্রতিনিধিত্ব করবেন। অরিন্দম একটি যুবক নমস্কার। ছেলে। নমস্কার অরিন্দম। অরিন্দম রায় একজন কৌশল গত একজন পেশার মানুষ, এবং সমাজের বেশ একটা উপরের স্তরের মানুষ। তার একটা অবজারভেশন আছে একজন বাঙালি হিসেবে আজকের এই পরিস্থিতিতে, তার একটা অবজারভেশন। প্রথম কথা, প্রথম প্রশ্ন অরিন্দম আপনার কাছে, বা প্রথম জ্ঞাতব্য, এই যে চারদিকের যে চলমান অবস্থাটা, এটা আপনার চোখে কি রকম? এটা কি নেতি না ইতি? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা যে খালি অস্ত্র আবিষ্কার হয়েছে, বিভিন্ন রকম এজেন্সি নেমেছে, এটা তো একটা ছোট পার্ট। মানে বিভিন্ন জায়গায় আমরা শুনছি এটা হিমশৈলের চূড়া মাত্র। পুরো ব্যাপারটা যেটা হয়েছে এটা আমাদের বুঝবার দরকার আছে। অবস্থাটা খানিকটা কাশ্মীরের যখন সন্ত্রাসবাদী আন্দোলনের চরম অবস্থা, সেই সময় যেরকম ঘন ঘন এনআইএ এনএসজি এরা সব নামতো বিভিন্ন জায়গায়। ওখানকার যে বর্ডারগুলো আছে, পাহাড়ি গিরিপর্ত বা গিরিপথ দিয়ে যে অস্ত্র ঢুকতো বিভিন্ন জায়গায় কাশ্মীর ঘাটির মধ্যে, এগুলোকে লুকিয়ে রাখা হতো। আমরা যেন খানিকটা ওরকমই এখানে ইন্ডিকেশন পাচ্ছি।
এটা গেল এক নম্বর। আরেকটা জিনিস বুঝবার খুব প্রয়োজন আছে, পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থান, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান কিন্তু অন্যান্য অনেক জায়গা থেকে একটু অন্যরকম। পশ্চিমবঙ্গে অন্তত সাতখানি জেলা রয়েছে যেটার আশেপাশে সীমান্তবর্তী আহ, বাংলাদেশের বেশ খানিকটা জায়গা পাওয়া যায়। এখানে হয়তো সব জায়গাতে এখনো কাঁটাতারের বেড়া লাগানো হয়নি, পোরাস বর্ডার যেটাকে আমরা বলি। মাঠের এদিকে যে বাড়ি সেই বাড়ি ভারতে পড়ে, মাঠের ওদিকে যে বাড়ি সেই বাড়ি বাংলাদেশে পড়ে। অন্তত সাতটি জেলা এরকম রয়েছে যে সাতটি জেলা কিন্তু এই বর্ডারের আশেপাশে, মানে বর্ডার পার্শ্ববর্তী জেলা। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা যেরকম আছে, মালদহ আছে, দুই দিনাজপুর আছে। এছাড়াও কোচবিহার বা আমাদের জলপাইগুড়ি নয়, কোচবিহার, আলিপুরদুয়ার, এইসব জেলাগুলির কিছু কিছু জায়গা পাওয়া যায়। তো যেখানে এতগুলি জায়গায় বর্ডার পাওয়া যায়, সেখানে একটি মাত্র জায়গাতে আমরা কিছু অস্ত্র পেলাম। আপনি যে কথাটি বললেন সেখান থেকেই আমি কিউ টেনে বলি, এটা কিন্তু একমাত্র জায়গা নয় যেখানে অস্ত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডেমোগ্রাফিটাই এরকম যে বিভিন্ন জায়গায় নদী, নদীর মাঝখানে খাঁড়ি, খাঁড়ির মাঝখানে অনেকগুলো দ্বীপ। সেসব জায়গায় হয়তো এরকম হবে যে এক দিনে দিনেও কিছু লোকের পা পড়ে না। তো এইসব জায়গাগুলি লুকিয়ে রাখার জন্য আদর্শ জায়গা। আমার মনে পড়ে যায় কিছুদিন আগে একটি সিরিজ দেখেছিলাম আমি, সেই সিরিজের নাম ছিল দ্য ফ্যামিলি ম্যান। ফ্যামিলি ম্যানে এলটিটি যে জঙ্গিরা ছিল তাদের একটি মডিউল, তারা এই শ্রীলঙ্কার কাছে পেড্রো পয়েন্ট বলে একটি দ্বীপের মধ্যে C4 C3 মতো এক্সপ্লোসিভ, যেগুলি বিস্ফোরক দ্রব্য, সেগুলি লুকিয়ে রেখেছিল এবং সেটিকে পরে কোন রকম নাশকতার কাজে লাগাবার জন্য পরিকল্পনা তারা করেছিল। তো কে বলতে পারে পশ্চিমবঙ্গেও এরকম অস্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বীপের মধ্যে লুকিয়ে নেই এবং সেগুলোকে পরে অবস্থা বুঝে কোনো সময় নাশকতার কাজে ব্যবহার করা হবে না? তো আমার তো খুব ভয় লাগছে, আমি বলতে পারি। মানে এই পশ্চিমবঙ্গকে আমি আজকে আমার জীবনের প্রায় 50টি বসন্ত পার করে দিয়েছি, পশ্চিমবঙ্গের এরকম অবস্থাটা আমি প্রথমবারের মতো দেখছি। আমি তো আগে কোনোদিন এরকম দেখিনি। অরিন্দম বাবু, একটা একটা বিষয় একটুখানি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। আপনি খুব বিশদ করে বললেন এবং কোন কোন জায়গাতে। আমি একটা তথ্য দিই দর্শকদের সকলের জন্য, তথ্যটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে ভারতীয় সেনাবাহিনী এই মুহূর্তে বিশ্বের মোটামুটি তৃতীয় বা দ্বিতীয় বললেও খুব একটা ভুল হয় না। এবং দ্বিতীয় কথা, তার থেকেও বড় কথা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনী সক্ষমতা এখন একটা এমন জায়গায় পৌঁছেছে যেখানে চ্যালেঞ্জ করার কেউ নেই, প্রায় আশেপাশে কেউ নেই। ফলত পড়োশী দেশগুলো, এই যে সমস্ত বাংলাদেশ, পাকিস্তান বা চীন ইত্যাদি, চীনেরও, এমনকি চীনকেও, চীন সম্প্রতি একটা মিসাইল ডিফেন্স সিস্টেম আবিষ্কার করেছে, সেটা জানিয়েছে আন্তর্জাতিক স্তরে যে সেটা নাকি যে কোনো রকমের ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে সব রকম মিসাইলকেই প্রতিহত করতে পারবে। মানে ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও উন্নত কোনো একটা প্রযুক্তি তারা আবিষ্কার করেছে। কিন্তু ভুলে গেলে চলবে না, চীনের আকৃতি প্রকৃতি কিন্তু বিশাল। যাই হোক, তো ভারতের সেনাবাহিনীর একটা অদ্ভুত উন্নতি ঘটেছে। সেটা হচ্ছে, ভারতের সেনাবাহিনীর এখন নিজে অস্ত্র তৈরি করে অন্য দেশকে বিক্রি করছে ভারত। স্বয়ং সম্পূর্ণতা তৈরি হয়েছে। আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো পর্যন্ত তারা এখন ভারতের কাছে অস্ত্র কিনছে, মাঝারি মাপের, মাঝারি পাল্লার, এমনকি দূরপাল্লার মিসাইল পর্যন্ত ভারতের কাছ থেকে কিনছে। আন্তর্জাতিক অস্ত্র বাজারে ভারতের একটা জায়গা তৈরি হয়েছে। ইসরায়েলের কাছ থেকে কয়েকটা প্রযুক্তি আছে এরকম, সেটার সম্পর্কে এখন খোলাখুলি বলতে আর কোনো অসুবিধা নেই, যে স্যাটেলাইট ম্যাপিং এর মাধ্যমে মাটির তলায় কোথায় কোথায় অস্ত্র পোঁতা আছে, কিভাবে লুকানো আছে, সেটাকে খুব সহজেই ভারত এখন ইচ্ছে করলে ম্যাপিং করে জেনে নিতে পারে। এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একটা তথ্য বলি, আপনি যে কথাগুলো বললেন তার সঙ্গে এটা একই সঙ্গে যাবে বলে, পশ্চিমবঙ্গের যে জেলাগুলোর নাম আপনি করলেন, এগুলো ছাড়াও গোটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের একটা বিস্তীর্ণ এলাকা, এই পুরোটাই কিন্তু এখন এই অস্ত্র ম্যাপের, অস্ত্র মানচিত্রের মধ্যে পড়ে গেছে। এছাড়াও পড়েছে ছত্তিশগড়ের বেশ কিছু এলাকা, যে কারণে আপনি জানেন হয়তো কয়েক সপ্তাহ আগেই, প্রায় 2 সপ্তাহের আগে, 29 জন ছত্তিশগড়ের জওয়ানকে, 29 জন মাওবাদীকে খতম করতে পেরেছে ভারতের সেনাবাহিনী এবং জওয়ানরা, কমব্যাট ফোর্স। এবং 3 জন জওয়ান আহতও হয়েছিলেন, 3 জন জওয়ান আহত হয়েছিলেন সেই ঘটনাতে। তারা এখন সুস্থ আছে।
তো ঘটনা হচ্ছে যে এই যে পারছে ভারত এই কাজটা, সেই কাজটার কি আরেকটা চেহারা আমরা অতি শীঘ্রই পশ্চিমবঙ্গে দেখতে পাবো, যেখানে এনএসজি নেমে গেল, এরপরে তো সেনা নামার মতো পরিস্থিতি হবে। দেখুন, আবার একটু পিছন থেকে শুরু করতে হবে। আহ, আমি আমরা আইএসআইএস যে বাগদাদ এবং ইরাকে যে আইএসআইএস শুরু হয়েছিল, তাদের আক্রমণাত্মক কার্যক্রম বিভিন্ন রকম চলতো, এবং তারা একসময় এই মধ্যপ্রাচ্যর অনেকখানি অংশকে তারা খুবই খারাপভাবে তারা ডিস্টার্ব করে রেখেছিল। এবার যেহেতু আইএসআইএস এর যারা বড় বড় মাথা, তাদের অনেককেই আমেরিকা বা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলি ড্রোন অ্যাটাক করে তাদেরকে খতম করে দেয়। তাদের নজরটা অনেকটা পূর্ব দিকে খানিকটা বিস্তৃত হয়, এবং ভারত কিন্তু শুরু থেকেই তাদের নজরের মধ্যে রয়েছে। আইএসআইএস এর একটি খোরাসান মডিউল রয়েছে। খোরাসান মডিউলে তারা বলে যে বাংলাদেশকে সেন্টার করে ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গ, এই জায়গাতে মোটামুটি খোরাসান মডিউল অ্যাক্টিভ থাকবে, এবং এখান থেকে গাজওয়ায়ে হিন্দ শুরু হবে। এবার আপনি যদি দেখেন, খানিকটা কিন্তু সেই মডেলেই কাজ চলছে, ঠিক আছে। এখন আসাম এবং ত্রিপুরাতে যেহেতু যে গভর্নমেন্ট রয়েছে, তারা মাদ্রাসা এবং এইসব জিনিসগুলোর উপর ক্র্যাকডাউন শুরু করেছে, এদের কাছে একমাত্র হাতের পাঁচ পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গে আমি আগের যে কথাটি বললাম তার একটি খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গে যে ভৌগোলিক অবস্থান, চিকেন নেক বলুন কিংবা যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলিতে কিন্তু তারা অপারেট করার চেষ্টা করছে। এবং আমরা গত কয়েকদিন যদি চোখ বুলাই, বিভিন্ন রকম ঘটনা প্রবাহ যা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিকভাবে বিভিন্ন রকম, এই যে আপনি এসএসসি স্ক্যাম, আপনার এই একটি বিষয় রেখেছিলেন, এসএসসি কেন, বিভিন্ন রকম স্ক্যাম, তাতে প্রচুর কাঁচা টাকা বিভিন্ন জায়গায় উঠছে, এবং সীমান্তবর্তী জেলাগুলো কিছু কম না। এবার এই টাকাগুলি যেগুলি উঠছে, সেই টাকাগুলি শেষ পর্যন্ত যাচ্ছে কোথায়? টাকাগুলি কিন্তু এই সীমান্তবর্তী এরিয়া দিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ, এটি আমার মতামত নয়, বিভিন্ন বিশেষজ্ঞরা এই জিনিসের শঙ্কা প্রকাশ করে আসছেন যে টাকা কিন্তু বিদেশে ঢুকছে হাওয়ালা ট্রেডের মাধ্যমে, ইন্টারন্যাশনাল হাওয়ালা ট্রেডের মাধ্যমে ঢুকছে, এবং সেই টাকা বিভিন্নভাবে ঘুরে আবার পশ্চিমবঙ্গে সাদা হয়ে ফেরত আসছে। তো যারা এই হাওয়ালা অপারেট করছে বা যারা এইসব জায়গাতে সক্রিয়, তারা যদি এইখানে রাজনৈতিকভাবে স্থিরতার মধ্যে থাকে, তারা যদি রাজনৈতিকভাবে যা যা করতে চাইছে, তাদের যদি কেউ এখানে বলে যে ঠিক আছে, এখানে যা করা হচ্ছে সেটির দিকে আমাদের প্রশাসন হয়তো এতটা নজরদারি করবে না, তাদের অন্যান্য যেটা বলা হয় যে নিজেদের করার বিভিন্ন রকম কাজের তাদের রূপরেখা স্থির করা রয়েছে, এই টাকাগুলি যে যাচ্ছে হাওয়ালা ট্রেডের মাধ্যমে, খালি খালি তো অস্ত্র নয়, এখানে নার্কোটিক্স ট্রেড হচ্ছে এই বর্ডার সীমান্তবর্তী এরিয়া ধরে, এখানে বিভিন্ন রকম অর্গান। আমি একটু আপনাকে থামাচ্ছি অরিন্দম বাবু। প্রথম কথা হচ্ছে, আপনি জানি না আপনার দক্ষিণ দিকে আপনি কি দেখছেন, তবে আপনি এদিকে তাকান, মানে এখন যেরকম তাকিয়ে আছেন, এইভাবে কথা বললে সুবিধা হয়, তাহলে আমরা দর্শকরা আপনার চোখ দেখতে পাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এই নার্কোটিক্স এর প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, মাস দেড় দুই আগে বা তার একটু আগে হতে পারে, খিদিরপুর ডকে একটা জাহাজে 200 কেজি মতো মাদক সহ ধরা পড়েছিল, এবং সেই জাহাজটা বুক করে চলে শাহজাহানেরই কারা যেন সমস্ত সাঙ্গপাঙ্গদের কেউ একজন। তো যেরকমই আব্দুল লতিফ মোল্লার নামটা গত পরশু থেকে বাজারে ঘুরছে, ঠিক সেরকমই একটা কোনো নাম ছিল, এখন আমার মনে পড়ছে না। তো সেই জাহাজটা সেই বুকিং করেছিল এবং তার নামে বুকিং ছিল, এবং 200 কেজির ওপর মাদক ধরা পড়েছিল। এখন দেখা যাচ্ছে অস্ত্র, এবং অস্ত্রের ব্যাপারে এটা আমি মোটামুটি নিশ্চিত, 100% নিশ্চিত। এবং আমার মনে হয় যে প্রাক্তন এনএসজি কর্তা, মানে একজন কমান্ডো ভারতীয় সেনাবাহিনীর, ডিভাঞ্জন চক্রবর্তী, ডিভাঞ্জন দা, তাকেও মানে গতকাল বিভৎস ভাবে, খুব অপমানজনক ভাবে কথাবার্তা বলেছে একটি চ্যানেল, রিপাবলিক বাংলা, আপনিও হয়তো শুনে থাকবেন, আমরা সেটা দেখবো।
ঘটনা হচ্ছে যে এনএসজি কর্তাকে পর্যন্ত তারা অপমান করার সাহস পাচ্ছে, কারণটা হচ্ছে তারা ধরে নিয়েছে যে তারা এটা করতে পারবে। কেন করতে পারবে? কারণ তাদের হাতে এই পরিমাণ অস্ত্র শস্ত্র মজুদ হয়ে গেছে। এবং এটা তো একটা স্রেফ দেখানো, লোক দেখানোর জন্য এই কটা অস্ত্রকে দেখিয়ে দেওয়া হলো যে আমাদের এখানে ভোটের জন্য এগুলো এগুলো কাজে লাগাবার, মানে বলতে গেলে এটা বলবে। যেমন ওই প্রশাসনিক কর্তৃক তিনি বলেছিলেন যে শেষে বলেছিল যে চকলেট বোমা ফেলেছিল, একটা চকলেট বোমা 3 জন যখন নিহত হয়, উড়ে যায়, তাদের বাড়ির চাল উড়ে যায়, মানুষগুলো উড়ে যায়, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এবং বলা হয় যে নাকি চকলেট বোমা ফেলেছিল। এইভাবে প্রশাসনিক কর্তৃক তিনি এ করতে চেয়েছিলেন, মানে ব্যাপারটাকে লঘু করতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন। এর থেকে খুব একটা ব্যাপার খুব স্পষ্ট করে বোঝা যায় যে এই রাজ্য গৃহযুদ্ধের দিকে হাঁটছে, এ নিয়ে কোথাও কোনো সংশয় নেই। আগামীতে গৃহযুদ্ধ ছাড়া আর তো কোনো সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না। আসলে আপনি আর আমি একই কথা বলছি, আপনি আর আমি একই কথা বলছি। আমি যে খোরাসান মডিউলের নাম উল্লেখ করলাম এই কারণে যে এটার মধ্যে একটা বৃহৎ আন্তর্জাতিক প্রেক্ষাপট থাকলেও থাকতে পারে। ঠিক আছে, কেন খোরাসান মডিউলের যে অপারেশন এবং তাদের আইএসআইএস এর যে কাজ করার যে তাদের যে বিভিন্ন রকম অপারেটিং মডিউল রয়েছে, তার সাথে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলিতে স্মাগলিং এবং অন্যান্য নার্কোটিক স্মাগলিং বলুন, অস্ত্র স্মাগলিং বলুন, কিংবা হিউম্যান ট্রাফিকিং বলুন, এই জায়গাতে যে কাঁচা টাকা ওড়ে, এই কাঁচা টাকার এত রবরবা কেন, এই জিনিসটা আমাদের ভাবতে হবে। সুতরাং শেষ অবধি আপনি যেটা বলেছেন, প্রথমে আপনার পয়েন্ট থেকে কিউ টেনে বলি, এটি হিমশৈলের চূড়া। কারণ এই কটি 70-80 লাখ টাকার অস্ত্র, কিছু রিভলভার, পিস্তল এবং কিছু কিছু রাউন্ড গুলি, মনে হয় 340 রাউন্ড মতো গুলি পাওয়া গেছে বিভিন্ন অস্ত্রের। এটা কিন্তু কিছুই নয়। আসল ব্যাপার হচ্ছে এনএসজি নামানোর উদ্দেশ্য ছিল সেখানে কিছু অজানা বিস্ফোরক পাওয়া গিয়েছিল, সেই বিস্ফোরক সিবিআই চিনতে পারেনি, এবং তার জন্য এনএসজির যে বম্ব ডিটেকশন স্কোয়াড আছে হরিয়ানার মানেসারে রয়েছে, তাদেরকে ডাকা হয়েছিল, তারা যেহেতু সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এই বিষয়ে। এবং কটি পিস্তল এবং গুলি উদ্ধার করতে কিন্তু রোবট না হবার দরকার পড়ে না, বিস্ফোরক উদ্ধার হয়েছে। সেটি হয়তো পুরোপুরি খবরে আসেনি, এবং সবটা খবর হয়তো আমাদের যে সিকিউরিটির ব্যাপার স্যাপার রয়েছে সেইগুলির সূত্রে এগুলিকে হয়তো পুরোপুরি সংবাদ মাধ্যমের সামনে আনাও যায় না। নইলে পরে এত সহজে এনএসজি নামে না। ওরা যতই মিডিয়া চ্যানেলগুলিতে যাই খবর করুক, তারা যতই এটাকে লঘু করার চেষ্টা করুক, যতই চকলেট বোম বলা হোক, আমি তো শুনছি এরকমও মিম আসছে যে ভেবেছিলাম পরমাণু বোম হবে, দেখলাম তো কতগুলো পেটো। এর মানে হচ্ছে পেটো ব্যাপারটাকে আমরা স্বীকার করে নিতে পারি। পেটোটা কোনো ব্যাপার নয়, পেটো হচ্ছে আমাদের ঘরে ঘরে বা উঠানে পড়ে থাকে। পরমাণু বোম হলে পড়ে, তাহলে পরেই এনএসজি বা এরা নামতে পারে। কিন্তু এটা তো ফেডারেল সাবজেক্ট, রাষ্ট্র সুরক্ষা খালি স্টেটের সাবজেক্ট নয়, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারেরও একটি সাবজেক্ট। এবং যেহেতু বর্ডার সীমান্ত পার্শ্ববর্তী এরিয়ায় হয়েছে, এনএসজি যে নেমেছে এর মধ্যে তো আমি অন্তত কোনো ভুল দেখিনি। মজার ব্যাপার হচ্ছে, দেখুন, চতুর্দিকে লোকজনকে এমন একটা মানসিক অবস্থার মধ্যে রাখা হচ্ছে যেখানে প্রতিটি মানুষ, সমাজের প্রতিটি মানুষ নিজেকে অসহায় এবং অনিশ্চিত বলে মনে করে। প্রত্যেকটা মানুষের, আপনি যে পেশারই হন না কেন, আপনি নিজেকে অনিশ্চিত এবং অসহায় মনে করেন। পথে ঘাটে বেরিয়ে আমার আমার তো এই অনুভূতিটা হয়, আমি লক্ষ্য করে দেখেছি বহু লোকের এই অনুভূতিটা হচ্ছে। কারণটা হচ্ছে, এই যেমন আজকে আমার বোন এসেছিলেন বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়। সে বললো যে যে জানো দাদা ভাই, আমি এরকম টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটছি, আশেপাশে কেউ নেই। কাউন্টারের ভদ্রমহিলা আমাকে বলছেন আপনার ব্যাগটা দেখুন, ব্যাগটা দেখুন। ততক্ষণ দেখি একজন আমার ব্যাগের পাশে ছুরি চালিয়ে মোবাইলটা তুলে নিয়ে দৌড়চ্ছে, কাপড় টাপড় ঢাকা মুখ, মানে বোরখা পরা। আমার বোন তার পেছনে পেছনে দৌড়ে হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিতে পেরেছে। তারও 40 বয়স, তার শরীর স্বাস্থ্য সেরকম ভালো নয়, তাও সে এটা উদ্ধার করতে পেরেছে। পরে বাড়ি এসে দেখে যে ওই ব্যাগের কাটার জন্য তার এই জায়গাটাতে ছুরি বসে গেছে। আমি বলতে চাইছি, এইটা হচ্ছে খড়দা স্টেশনে গত এই সপ্তাহের ঘটনা, শুক্রবারের ঘটনা। খড়দা স্টেশনে শুক্রবারে দুপুর 1:30টার সময় ঘটনা।
এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। এর মধ্যে মানুষজন বেঁচে আছে, এর মধ্যে মানুষজন, প্রতিটা মানুষ একটা আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। পথে ঘাটে বেরিয়ে কার কোথাও কোনো রকম কোনো ধরনের নিরাপত্তার বোধ নেই, একটা অনিরাপদ অবস্থা। একদল লোক চিৎকার করে বলছে সবকিছু বাংলায় করতে হবে, বিহারের নামও নাকি বাংলায় লিখতে হবে, তাদের দাবি। তারা গিয়ে কিছু, ধরুন ওই রাস্তার ধারে ছোলা বাদাম বিক্রি করে বা এই জাতীয় সাধারণ ইস্ত্রি করে খায়, স্বামী স্ত্রী মিলে পরিশ্রম করে একটা ঠেলা লাগিয়ে, তাদের উপরে গিয়ে চোটপাট করছে, অত্যাচার করছে, এবং সেগুলোকে ভিডিও করে কিছু লোক তাতে আবার হাততালি দিচ্ছে। এদের উদ্দেশ্যটা কি? কোন দিকে যাচ্ছে এরা? এরা কি চাইছে যে একটা পৃথক অস্তিত্ব নিজেদের ঘোষণা করতে? সবকিছুতেই কেন্দ্র, মানে যে আমাকে খেতে দিচ্ছে, যে আমার বাপ, তার সবকিছুতে আমার না, আমার সবকিছুতে তাকে দিতে হবে, আমাকে দিতে হবে, কিন্তু তার কোনো কিছুতে আমি হ্যাঁ বলবো। এই একটা মানসিকতা। 34 বছর, তারপরে এই 13 বছর, 47 বছর, কোথায় নিয়ে যাচ্ছে এটা? খুব ভালো একটা প্রসঙ্গ তুললেন। আমি যদি আজ থেকে 1905-এর সময়ে চলে যাই, বঙ্গভঙ্গ সবে হয়েছে। বঙ্গভঙ্গ হওয়ার পর আপামর বাঙালি সমাজ গর্জে উঠল। ঠিক আছে, মুকুন্দ দাস, চারণ কবি মুকুন্দ দাস গান লিখলেন। এখানে যাদবপুর ইউনিভার্সিটির প্রিডেসেসর বঙ্গীয় টেকনিক্যাল ইউনিভার্সিটি যেটা রয়েছে সেটির প্রতিষ্ঠা হলো। রাজা সুবোধ মল্লিক জমি দিলেন। বাঙালির সেই সময় বাঙালি যে আন্দোলন করেছিল সেই আন্দোলন কিন্তু সমাজ কেন্দ্রিক ছিল। সেই আন্দোলনের মধ্যে কোনো কংগ্রেস বা মুসলিম লীগ বা রাজনৈতিক পার্টি সেগুলোর কিন্তু কোনো যোগদান ছিল না। বাঙালি তার ঠিক 1905-এর পর ধরুন তার 42 বছর বাদে ভারত স্বাধীন হলো। ঠিক আছে, ভারত স্বাধীন হলো, তখনও ভারত ভাগ হলো এবং বঙ্গভঙ্গ আবার হলো। ঠিক আছে, তো যে বাঙালি মাত্র 42 বছর আগে একটি চূড়ান্ত সামাজিক আন্দোলন করে বঙ্গভঙ্গকে রোধ করে দিতে পেরেছিল, সেই বাঙালি সমাজ দ্বিতীয়বারের জন্য বঙ্গভঙ্গ কেন রুখতে পারলো না? কারণ সেই সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষাপট ছিল রাজনৈতিক। কংগ্রেস এবং মুসলিম লীগ এরা দুজন ছিল মেইন দুই পিলার। তো সুতরাং বাঙালি যেদিন সমাজকে ছেড়ে রাজনৈতিক দলে ভাগাভাগি হয়ে তারা নিজেদের মধ্যে বিভক্ত হতে শুরু করেছে, প্রাদেশিকতা, সাম্প্রদায়িকতা, এই সব জিনিসগুলো আরো বেশি করে এগুলো এক একটি রোগের মতো বাঙালি সমাজের মননে ঢুকে গেছে। আজকে পাশাপাশি দুই বাড়িতে ধরুন তিনটি রাজনৈতিক পার্টি, যে মূল তিনটি রাজনৈতিক পার্টি পশ্চিমবঙ্গে রয়েছে, তারা পাশাপাশি বাস করে। দেখবেন যে এই রাজনৈতিক ভেদাভেদের কারণে তাদের মধ্যে মুখ দেখা দেখি নেই। ঠিক আছে, একজন আরেকজনের প্রয়োজনে সামনে আসছে না। তো যবে থেকে এই রাজনৈতিক মতবাদ সামাজিক অবস্থা বা সামাজিক সুরক্ষার উপর দিয়ে বইতে শুরু করেছে, তবে থেকে কিন্তু এই অবস্থা। এটা একটা খুব ভালো অবজারভেশন আপনার। কয়েকটা প্রশ্ন এসেছে, কয়েকটা বক্তব্য এসেছে, একটু পড়ে নি। সীমা বোস বলছেন যে কাল তো এসএসসি কেস কোর্টে উঠবে, কিন্তু রায় তো জানা, কারণ চন্দ্রবড়া আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে রায় দেয়নি, আমরা জানি না কি হবে। তবে সীমা দেবী, আপনাকে আমি আপনার এই কথাটার উত্তরে একটা কথা বলতে পারি, আমার মনে হয় অরিন্দম সহমত হবেন, অরিন্দম বাবু। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের এখানে আর কোনো কিছু করার নেই। পুরো ব্যাপারটা কিন্তু আর কিছু করণীয় জায়গায় সুপ্রিম কোর্টের নেই, কারণ সুপ্রিম কোর্ট আগেই একটা অধ্যাদেশে স্পষ্ট করে দিয়েছিল যে এবারে হাইকোর্ট যে কথা বলবে সেটাই চূড়ান্ত। আমি কি ঠিক বলছি অরিন্দম বাবু? এক্ষেত্রে সুপ্রিম কোর্টের খুব একটা কিছু করণীয় নেই, স্টে করা কঠিন। সুপ্রিয়বাবু, একটা কথাই বলবো, এসএসসির রায়ের বিরুদ্ধে আপনি একদম ঠিক বলেছেন। এটি সুপ্রিম কোর্ট ঘুরেই আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বিচারটি এসছিল, এই মামলাটি এসছিল।
একটি জায়গাতেই আমার খটকা রয়েছে, সেখানে হয়তো সুপ্রিম কোর্ট কিছু ইন্টারভেনশন করতে পারে, কারণ একটি জায়গায় লেখা হয়েছে যে কিছু কিছু যোগ্য প্রার্থীরও এখানে পুরো প্যানেল যেহেতু বাতিল হয়েছে, কিছু কিছু যোগ্য প্রার্থীরও চাকরি গেছে। এবার সুপ্রিম কোর্ট একমাত্র এই জায়গাতেই আছে, সেখানে হয়তো কিছু ইন্টারভেনশন করতে পারে। আর মোটামুটি রায় যা হয়েছে, সেই রায়ের উপর তো নতুন করে কিছু বলবার নেই। যা রায় হয়েছে সেই রায়ই থাকা উচিত, এটি আমার আমার। যতদূর মনে পড়ছে যে সর্বশেষ সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ছিল তাতেও একটা অধ্যাদেশ যুক্ত করা ছিল, হাইকোর্ট এর পরে যা বলবেন সেটাই হবে শেষ কথা। তো এরকম এরকম একটা ক্লজ আমি দেখেছিলাম, কারণ আমার এক অ্যাডভোকেট বন্ধু তিনি আমাকে এটা দেখান, ফলো করে এটা জানতে পারি। আচ্ছা, দীপক প্রিয়া দেখা যাক, বলছেন, দেখা যাক কি হয়, কারণ মহামান্য উচ্চ ন্যায়ালয়ের বিচারাধীন বিষয়, সেখানে আমাদের মতো সাধারণ লোক যারা আমরা বেশি আইন হ্যাঁ, বুঝি না, আমাদের মন্তব্য না করাই ভালো। তবে তবে এটা এটা কিন্তু প্রত্যাশিত যে সুপ্রিম কোর্ট আর যাই করুন আর না করুন, অন্তত ভাবনা চিন্তা করেই তার কথাবার্তা বলবেন। তবে হাইকোর্ট যেহেতু এত কিছু পরে একটা রায় দিয়েছেন এবং সেই রায়টা গ্রাহ্য হয়েছে, তো সেক্ষেত্রে দেখা যাবে। আর আর দীপক আর দীপক আর আপনার আপনার যে যে যিনি শ্রোতা প্রশ্ন করেছিলেন, তাকে একটা কথা বলি, জাস্টিস ওয়াই চন্দ্রচূড় কিন্তু এরকম নয় যে সব সময় সব রায়ের পাশা উল্টিয়ে দেন। ঠিক আছে, ওনারও কিছু কিছু খুব ভালো রায়দান রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, যে কেসের মধ্যে সাবস্টেন্স থাকে, যেখানে যে আহ, যে ডকুমেন্ট বা এগুলো সব সবকিছু ঠিকঠাক রয়েছে, সেখানে কিন্তু ন্যায় ন্যায়ের পথে চলে। দিব্যপ্রিয়া বলছেন, 24 পরগনার উত্তর এবং দক্ষিণে প্রচুর অস্ত্র রাখা আছে বলে শোনা যায়, সেগুলো কি কোনোভাবে উদ্ধার করা সম্ভব নয়? আমি একটু আগেই তো একটা প্রযুক্তির কথা বললাম, যেটা ইসরায়েলের সঙ্গে এখন একসঙ্গে ভারতের প্রযুক্তি, এবং সেই প্রযুক্তি মানেই সেটা কিন্তু একটা সম্ভাবনার কথাও বলে যে যেখানে যেখানে অস্ত্র লুকানো আছে সেগুলো বেরিয়ে যাবে, খুব একটা কঠিন হবে না। উত্তম মালিক বলছেন, দিল্লি জামা মসজিদের কাছে অনেক বোরখা পরা চোর ধরা পড়েছে, আমার একবার পকেট মেরেছিল। আচ্ছা, হ্যাঁ, পকেট মার কোথায় নেই, ভিড়ের মধ্যে অবশ্যই আছে। সীমা বোস বলছেন, আসলে বিহারিরা সোজা কথায় ফাইট করতে পারেন, এই বাংলা প্রীতি করে ওয়েস্ট বেঙ্গলকে শুধু বাঙালিদের করবে, তারপর আর কি 1947 মেরে তাড়াবে, কারণ ভদ্রসভ্য বাঙালি মারামারি করতে জানে না, শুধু পালাতে জানে, আর নয়তো বিফ লোভী হয়ে শান্তিতে থাকবে। হম, এই অবজারভেশনটা মানে ওনার এই পর্যবেক্ষণটা সীমা দেবীর আমার খুব পছন্দ হতো, ঠিকই বললেন, ওটা ভুল নয়। আহ, আমি কি এখানে মনে সীমা দেবীকে একটা খালি জায়গায় আমি বলতে পারি কিছু, হ্যাঁ, সুপ্রিয় বলুন, বাবু? নিশ্চয়ই বলুন। সীমা দেবী, ব্যাপার হচ্ছে যে কোনো কিছুতেই কাউকে জেনারেলাইজ করা ঠিক নয়। পশ্চিমবঙ্গেও এমন কিছু লোকজন রয়েছে যাদের মধ্যে এই ক্যালিবার রয়েছে, মানে সাধারণ বঙ্গ সমাজের মধ্যেই তাদের মধ্যে এমন ক্যালিবার রয়েছে, বা পড়াশোনা যারা করে, যারা পড়াশোনা জানা লোভী, তাদেরকে কিন্তু এই ব্র্যাকেটে ফেলা যায় না। তারা বাঙালি সমাজের কি করে উন্নতি করা যায় তার নিরন্তর চেষ্টা সাধন করছেন। ঠিক আছে, হয়তো আন্দোলনটা একটু বিচ্ছিন্ন, ওনাদের যে আন্দোলনটা চলছে লুকিয়ে লুকিয়ে চলছে, বোঝা যাচ্ছে না, কিন্তু কাজ চলছে। মানে কাউকে দাগিয়ে দেওয়া যে বাঙালি মাত্রেই বিফ লোভী এবং তারা মারামারি কলহপ্রিয় জাতি, এটা হয়তো খুব নিরাশাবাদী কথাবার্তা হয়ে গেল কিছু কিছু জায়গা। মানে একটা অন্ধকার সুড়ঙ্গের পরে কিছুটা সিলভার লাইন বা কিছুটা আলোর রেখা কিন্তু দেখা যাচ্ছে, এরকম এই নয় যে পুরোটাই খুব নিরাশাবাদী জায়গাতে রয়েছে। ধন্যবাদ অরিন্দম বাবু, এটা আপনি আপনার মতো করে বললেন। উনি আপনাকে ধন্যবাদও জানিয়েছেন বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। কথা কথা হচ্ছে, এবার আসুন একটুখানি বাস্তবের মাটিতে নেমে ব্যাপারটা দেখা যায়। বাস্তবে মাটিতে নেমে দেখা যাচ্ছে যে 2011 সালের পরে এটা 2024, এই 13 বছরের মধ্যে 2021 সালে অথবা 22 সালে একটা জনগণনার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু বিভিন্ন সূত্র, মানে আমি আমার পেশার পেশার স্বার্থে কথাটা বলছি, বা পেশার কারণে আমার কাছে যে সমস্ত তথ্য আছে তার উপর ভিত্তি করে কথাটা বলছি, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ডেমোগ্রাফিটা ভয়ঙ্কর ভাবে বদলে গেছে। কিরকম বদলে গেছে, আপনাকে একটা উদাহরণ দিই। মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলাতে দেখা যাচ্ছে এখন 62.5% সংখ্যালঘু।
বাকিদের মধ্যে আপনার প্রায় 7.5% খ্রিস্টান, অল্প কিছু বৌদ্ধ, আর বাকি হিন্দু। এটা মুর্শিদাবাদ জেলার একটা পরিসংখ্যান, সাম্প্রতিক পরিসংখ্যান এবং একটি আন্তর্জাতিক সংস্থার দেওয়া পরিসংখ্যান। ওদের ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মানে আমাদের যে মূল্যমান, সে মূল্যমান। আরেকটি জেলা আপনাকে বলি, এটা হচ্ছে আপনার আমার কাছে পাওয়া বাঁকুড়া জেলার পরিসংখ্যান। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 47.3% কাছাকাছি সংখ্যালঘু, এবং সেখানে আপনার কিছু কিছু জায়গাতে তারা 70%-ও বেশি, জেলার কিছু কিছু জায়গায়। পুরোটা গড় করলে হয়তো 47 দশমিক কিছু, কিন্তু কোনো কোনো জায়গাতে তাদের 70%-ও বেশি, কোনো কোনো জায়গাতে প্রায় 79% সন্ধান পাওয়া যাচ্ছে। তো এই যে একটা, এটা কিন্তু, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা লক্ষণ। সরকারি হাসপাতালে আপনি যদি চিকিৎসা করাতে যান বা কোনো কারণে প্রয়োজনে যান, আমি বর্ধমানে সরকারি হাসপাতালে আমার এক বন্ধুর সঙ্গে, ডাক্তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, দেখেছিলাম যে প্রচুর সংখ্যালঘু মানুষের ভিড় এবং তাদেরই ভিড়, আর সেখানে অন্য কেউ নেই। এবং আমার ডাক্তার বন্ধুটি আমাকে বলেছিল যে এদের অধিকাংশেরই চর্মরোগ অথবা বিভিন্ন ধরনের যৌন রোগের এরা রোগী। তার কারণ হচ্ছে এরা অত্যন্ত গরম আবহাওয়ার মধ্যে গরম মাংস নিয়মিত খায়, বড় প্রাণীর মাংস, আমি নাম করছি না, এবং সে কারণে এদের এইগুলো হয়। এবং বাচ্চাদের মধ্যে প্রচুর অসুস্থ বাচ্চা তাদের জন্মায়। তার কারণটা হচ্ছে যে একই রক্তের মধ্যে বিবাহ। মজার ব্যাপার হচ্ছে যে কয়েকদিন আগে কংগ্রেস এবং বামেরা তাদের ইস্তেহার প্রকাশ করেছে, নির্বাচনী ইস্তেহার। আপনি কি দেখেছেন অরিন্দম বাবু সেই নির্বাচনী ইস্তেহারে তাদের বক্তব্যগুলো কি ছিল? একটু বলবেন, মনে আছে? দেখুন, এটি তো আমরা বিভিন্ন চ্যানেলে শুনছি। আহ, আমি ম্যানিফেস্টো, কংগ্রেসের ম্যানিফেস্টো চোখে দেখিনি। তবে যেটি আমাকে সবার থেকে বেশি নাড়া দিয়েছে যে আহ, সংরক্ষণ, এই সংরক্ষণ যেটার বেসিসে আমরা বিভিন্ন পরীক্ষায় যারা আমাদের অনুসূচিত জনজাতি এবং অনুসূচিত জন উপজাতি, যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছে, তারা কিছু কিছু সুবিধা পেয়ে থাকেন। ম্যানিফেস্টোতে খুব সম্ভবত একটি পয়েন্ট রয়েছে যে মুসলমানদেরকেও এই সংরক্ষণের আওতাতে আনতে হবে। আমি একটি মাত্র পয়েন্ট দিচ্ছি, বিভিন্ন রকম পয়েন্ট রয়েছে যেগুলো প্রত্যেকটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি হয়তো লাইভ করতে পারেন। বেসিক্যালি এই জিনিস তো আজকে নয় সুপ্রিয় বাবু। এই জিনিসের উদ্ভব হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানের আমলে, হাত ধরে। বলেছিলেন যে যেহেতু মুসলমানের সংখ্যা হিন্দুদের 1/5 এই ভারতবর্ষে, তখন তো আনডিভাইডেড ভারতবর্ষ সেই সময়, তার জন্য প্রত্যেকটি বড় বড় জায়গাতে, যেরকম আদালতে যারা বিচারক হবেন, কিংবা পুলিশ, কিংবা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, এগুলোতে মুসলমান সমাজের সংরক্ষণ থাকতে হবে। এটি কিন্তু আজকের নয়, সেই 1920-21, মানে 20 দশকের শেষাশেষি। এবং এই যে স্যার সৈয়দ আহমেদ খানের ফর্মুলা, এটিকেই কিন্তু মোহাম্মদ আলী জিন্না তার যখন ওই ভারত পাকিস্তান যখন ভাগাভাগি হয়, সেই সময় কিন্তু সেই ফর্মুলাকেই তোলা হয়। আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে কংগ্রেসের মতো একটি জাতীয়তাবাদী পার্টি, তারা সেই বিচ্ছিন্নতাবাদী এজেন্ডাকে আবার তাদের ম্যানিফেস্টোতে ঢুকিয়েছে। কিছু বলার নেই এটাতে। তবে আপনি যেটি বললেন যে আপনি স্ট্যাটিস্টিক্স দিলেন, আপনি খালি মুর্শিদাবাদ আর বাঁকুড়ার নাম নিলেন, আরো দুটি জেলার নাম আমি আপনাকে বলবো, মালদহ এবং দক্ষিণ 24 পরগনা। এই জায়গাতেই, এই দু জেলাতেও কিন্তু মোটামুটি যে মুসলিম ডেমোগ্রাফি আনঅফিসিয়ালি যেটাকে বলা যায়, সেটি প্রায় 50%-এর কাছাকাছি রয়েছে। এবার আমি অন্য জায়গাতে প্রশ্নটা করব, সংখ্যালঘু কাকে বলা যায়? সংখ্যালঘু হচ্ছে যেখানে যে জাতি সংখ্যায় কম।
এবার আপনি যদি বলছেন মুর্শিদাবাদে ৬২% মুসলমান, তাহলে তো সেক্ষেত্রে হিন্দু জাতি সংখ্যালঘু হয়ে রয়েছে, তাই না? তো আমার তো মনে হয় যে এই সংখ্যালঘুর ব্যাপারটা মানে বাকি অন্যান্য যে সংখ্যালঘু যেরকম পার্সি, জৈন, খ্রিস্টান কিংবা আম, আহ, বাকি যে জাতিগুলো রয়েছে, বৌদ্ধ, সংখ্যালঘু বলতে তো তারা, কারণ তারা যে কোনো রাজ্যেই যে কোনো জেলাতেই থাকুন না কেন, তারা কিন্তু যে সংখ্যাগুরু জনগণ তার থেকে সংখ্যা অনেকটাই কম। এই সংখ্যালঘু কথাটা এখন একটা ফ্যালাসি হয়ে গেছে সুপ্রিয় বাবু। ঠিক আছে, কোথায় কিসের বেসিসে কি করা উচিত এই জিনিসটা কিন্তু আমাদের নতুন করে ভাবার সময় এসছে, এবং সেক্ষেত্রে দরকার পড়লে পরে সংবিধানে যা যা লেখা রয়েছে সেটিরও একবার সেটির অবলোকন দরকার, সেটিরও রিভিউ হওয়া দরকার বলে আমি মনে করি। তবে আমি অনেক ছোট মানুষ, আমি একজন সাধারণ সমাজের প্রতিনিধি। ঠিক আছে, আমি বললে বা চাইলেই তো হবে না, রাজনৈতিক দলগুলোকেও আমার লাইনে চিন্তা ভাবনা করতে হবে, তবেই এই জিনিস হওয়া সম্ভব। সত্যি কথা বলতে কি, একটা সম্পূর্ণ রকম ভাবে মানে আমরা আমরা যদি ফরাসি রেনেসা বা তার পরবর্তী সময়ে ইংল্যান্ডের রেনেসা ইত্যাদি গুলোকে মাথায় রেখে ভাবি, বা এমনকি ভারতীয় রেনেসা, ভারতীয় রেনেসার দুটি স্তর, আর্লি রেনেসা এবং হাই রেনেসা। আর্লি রেনেসা যেটা আহ অষ্টাদশ শতকে যেটা হয়েছিল, অর্থাৎ কিনা শতাব্দে, অর্থাৎ কিনা ধরুন রামমোহনের সময় থেকে যার যাত্রা শুরু, বা তারও আগে হরি বিদ্যালঙ্কার থেকে যার যাত্রা শুরু, মাঝে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পাওয়া গেছে, তারপরে সেই সময় আপনার তার পরবর্তীতে রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, সেই শতাব্দী রবীন্দ্রনাথের জন্ম হয়েছে। তিনি তখন যখন বেড়ে উঠেছেন, সেটা সে আর্লি রেনেসা। তারপরে হাই রেনেসা 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে তার পরবর্তী সময় পর্যন্ত, এমনকি স্বাধীনতা পর্যন্ত হাই রেনেসা। এটাকে ভারতের ইতিহাসের এটা বলা হয়, গড়ার সময় যখন কিনা গড়া হয়েছে। কিন্তু ভাঙার দিক দিয়ে এখন তো বাঙালি ঠিক রেনেসার ঠিক উল্টো দিকে চলে গেছে। যে রেনেসা ছিল শিক্ষার জন্য, যে রেনেসা ছিল বিজ্ঞানের জন্য, যে রেনেসা ছিল হচ্ছে যে এমনকি হ্যাঁ আমাদের প্রাচীন বিদ্যাকে অবহেলা করা হয়েছে বটে, কিন্তু তার মানে এই নয় যে তার চর্চাটা করা হয়নি। অনেকেই চর্চা করেছেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার মধ্যেই চর্চা করেছেন, যদুনাথ সরকার তার মধ্যেই চর্চা করেছেন এবং হাতে কলমে কাজ করে দেখিয়েছেন। রাখাল দাস তো সিন্ধু সভ্যতার অন্যতম আবিষ্কারকদের মধ্যে অন্যতম আবিষ্কারক, অথচ তার সুনাম তো তিনি পাননি, কারণ সেটা ইংরেজরা, তখন ইংরেজ শাসন ছিল, তারা কেড়ে নিয়েছিল। কথাটা হচ্ছে তার ঠিক উল্টো দিকে তো এখন যাচ্ছি আমরা। একটা কোনো জায়গা তো মানে পয়েন্ট তো দরকার যেখানে গিয়ে ব্যাপারটা শেষ হবে, তারপরে আবার নইলে নতুন করে তো শুরু হওয়া সম্ভব নয়। শিক্ষা শেষ, পরিকাঠামো শেষ, মানবিকতা শেষ, স্বাস্থ্য শেষ, কোথাও কিচ্ছু নেই। সবদিকে চতুর্দিকে ঘন অন্ধকার ছাড়া কিচ্ছু নেই। নিয়োগ নীতি সমস্ত কিছু দুর্নীতিতে পরিপূর্ণ। খবর নিতে দেখা যাবে যে একটা কোনো সরকারি চাকরি নেই যেটা এখানে বিক্রি হয়নি বিগত 10 বছরে। পরিষ্কার কথা, নিশ্চয়ই সেটা তার সত্য উন্মোচন হবে কোনো না কোনো দিন। ইন্দোনেশিয়ার সুহার্তোকে আমার মনে পড়ে, তাকে যখন নামানো হয়েছিল ট্রেনে সিংহাসন থেকে, তখন তার প্রাসাদ লুট করেছিল স্থানীয় জনতা, এবং তারা সেখান থেকে তার স্ত্রীর 3577 জোড়া জুতো পেয়েছে। তার স্ত্রীর পোশাক পেয়েছিল হচ্ছে আপনার, মানে আমার সংখ্যাটা এখনো মনে আছে, যে প্রায় 7500-এর কাছাকাছি পোশাক। 3টে আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট লেগেছিল তার জিনিসপত্র রাখতে। বস্তুত পক্ষে তো এখন তো পরিবারতান্ত্রিক একটা পরিস্থিতির মধ্যে পৌঁছেছি আমরা অরিন্দম বাবু। আপনি কেন্দ্রের দিকে তাকালে সেখানে দেখতে পাবেন পরিবারতান্ত্রিক একটা দল, তারা চেষ্টা করছে একটা ভোট পাকানোর। আপনি এখানেও চারদিকে তাকালে ঠিক একই জিনিস দেখতে পাবেন, একটি পরিবারকে ঘিরেই তো সবকিছু, আর কিছু তো নেই। দিনের শেষে একটি পরিবারে এসে কেন্দ্রীভূত হয়। সুপ্রিয় বাবু, আপনি সুহার্তোর উদাহরণ টেনে আনলেন। আমি বলবো যে নিজের দেশেই আমরা থাকি। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, উনি অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন। তো উনি যে ব্র্যান্ডের সিগার পান করতেন,
সেই সিগার যে শহরে উনি গেছিলেন সেখানে পাওয়া যায়নি। তো তার জন্য এয়ার ইন্ডিয়ার প্লেন চার্টার্ড হয়ে ওনার জন্য এক বাক্স সিগার দিল্লি থেকে নিয়ে আসার জন্য প্লেন উড়েছিল। ঠিক আছে। তারপর রাহুল গান্ধী যখন ছোট, তার জন্মদিনের পার্টি হতো ভারতীয় নেভির যে জাহাজ আছে সেই জাহাজের ডেকের উপর। এরকম উদাহরণ ভুরি ভুরি। হ্যাঁ, পরিবারতন্ত্র আমাদের ভারতীয় রাজনীতিতে এটি একটি চিরকালীন সমস্যা। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেন, জওহরলাল নেহরুর পরে জওহরলাল নেহরু যখন মারা গেলেন তখন উনি মৃত্যুসজ্জায় বলে গেলেন আমার পরে ইন্দু। ঠিক আছে। কিছুদিন লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং উনি এই আমাদের যেটা সিলভার লাইন বলে, সিলভার লাইনকে ভালো করেই উনি দেখাতে পারছিলেন। তাসকন্দে তারও অপমৃত্যু হলো। সেই মৃত্যু কিভাবে হয়েছিল সেটিও এখন বিভিন্ন লোকের এটা নিয়ে কথাবার্তা বলে। তারপর ইন্দিরা গান্ধী হলেন। ইন্দিরা গান্ধী খুবই দুর্ভাগ্যজনক ভাবে 1984 30শে অক্টোবর উনি যখন নিজের দেহরক্ষীদের হাতে উনি যখন মারা গেলেন, রাজীব গান্ধী তখন পশ্চিমবঙ্গে রয়েছেন। পশ্চিমবঙ্গে উনি তখন রাজনৈতিক সভা করছেন। উনাকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো। উনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির উনি প্রেসিডেন্ট হলেন এবং তারপর উনি রেকর্ড মার্জিনে ভোটে জিতে উনি হলেন। তো এটি চলে আসছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়, উত্তরপ্রদেশও তার ব্যতিক্রম নয়। পরিবারবাদ এটি চিরকালীন ভাবে চলে আসছে। সব পার্টিতেই অল্প বিস্তর আছে, কোনো পার্টিতে এটি একদম খুব প্রকট ভাবে সামনে আসে, আর কোনো কোনো রাজনৈতিক দলের জন্য এটি হয়তো একটু প্রচ্ছন্ন ভাবে আসে। তো এই জিনিসের বদল হওয়া দরকার। রাজার ছেলে মানেই ভালো রাজা হবে তার কোনো মানে নেই। আর গণতন্ত্রে তো এই জায়গার কোনো জায়গাই নেই। এখানে জনগণ যা বলবেন সেটিই হচ্ছে জনতা জনার্দন। তো সুতরাং এই জিনিস নিয়ে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে চিন্তা করার দরকার আছে। এই নয় যে উপর থেকে কেউ যাকে সযত্নে এরোপ্লেন থেকে প্যারাশুট দিয়ে ড্রপ করে রাজনৈতিক অ্যাক্টিভিটির মধ্যে নামিয়ে দেওয়া যায়। কারণ রাজনেতাকে উঠে আসতে হয় মাঠে ঘাটে পলিটিক্স করে। এটি যার নেই, তার যে ডিসিশনগুলি হবে সেই ডিসিশনগুলিও হয়তো ঠিকঠাক জনমুখী হবে না। এই এই রিস্কটা সবসময় থেকেই যায়। আপনার কি মনে হয় যে বিরোধী দল পশ্চিমবঙ্গে তারা তাদের ভূমিকা ঠিকমতো পালন করতে পারছে? বিরোধী দল যে ভূমিকা পালন করছে ইস্যু ভিত্তিক এখন, কিন্তু সামগ্রিক সেই বিরোধ যেটা হয় প্রত্যেকটি জায়গায়, সেটি হয়তো হালে এতগুলি দুর্নীতি বাইরে আসার পর বিরোধী দল রাস্তায় নামছে বেশি বেশি করে। কিন্তু এই দুর্নীতি তো আজ থেকে হচ্ছে না, দুর্নীতি আরো আগের থেকে শুরু হয়েছে। তো সেরকম কংক্রিট যেটা কমন মিনিমাম প্রোগ্রাম, দেখুন ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গে যে বিরোধী দলগুলো আছে তারাও কিন্তু নিজেদের মধ্যে বিভক্ত। এরকম কিন্তু হচ্ছে না যে যে বিরোধী দলগুলো আছে তারা হাত মিলিয়ে কোনো একটি কমন এজেন্ডা নিয়ে সেটিতে একসাথে লড়াই করবে। এই বিতর্কগুলিতেও আমরা যে দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যখন নিজেদের মধ্যে বিতর্ক করেন, কিছুক্ষণ পরে এই লড়াইটা হয়ে যায় যে ঢিল পাটকেল ছোড়াছুড়ির লড়াই। আপনাদের সময় এই হয়েছিল, আপনাদের সময় ওই হয়েছিল। এইভাবে তো যে দুর্নীতিগুলো চলছে সেই দুর্নীতিগুলোই আরো জোরালো হয়ে যায়। আমি দেখুন প্রত্যেকেরই কিছু কিছু দুর্বলতা রয়েছে, যে বিরোধী রাজনৈতিক দল আছে প্রত্যেকের দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাগুলি নিয়ে যদি কাদা ছোড়াছুড়ি করা যায়, এ তো কমন মিনিমাম প্রোগ্রাম কিছু হতে পারে না। সেখানে তো এই দুর্নীতিবাজদেরই আরো বেশি করে প্রশ্রয় দেওয়া হয়। তো এর জন্য আমার মনে হয় আরো বেশি করে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা ডিবেট করে কমন মিনিমাম প্রোগ্রাম কি হওয়া উচিত সেটি নিয়ে বিরোধী দলগুলি আলোচনা হওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই যে বললাম বলেছিলাম প্রতিবেশী, পাশাপাশি তিন রাজনৈতিক দলের সমর্থক, তাদের মধ্যে আপনি দেখবেন যে মুখ দেখা দেখি নেই। তাহলে পরে এই জিনিস কি করে উপরের লেভেলেও হয়? সায়ন চক্রবর্তী প্রশ্ন করছেন, ভারত মায়ের জয় হোক দাদা, নমস্কার। তার নিয়োগ দুর্নীতিকে যারা টাকা দিল সেটা জলের মতো পরিষ্কার, তাদেরকে কোর্ট কবে সাজা দেবে সেটা নিয়ে একটু কিছু বললে ভালো হয়। যারা টাকা দিল তাদেরকে কোর্ট সাজা দেবে, এরকম কিছু তো আমার গোচরে নেই। আপনি কিছু জানেন? দেখুন দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো বহুদিন ধরে মার খেতে খেতে আমরা অধৈর্য হয়ে উঠেছি। আমরা কিছু একটা রেজাল্ট দেখতে চাইছি খুব তাড়াতাড়ি, কিন্তু এ তো আর 90 মিনিটের ফুটবল ম্যাচ নয়
যে 90 মিনিটের মধ্যে যে দল গোল করলো সে জিতলো বা ড্র হলো। প্রত্যেকটি জিনিসের মধ্যে আর্থিক এবং তার মানি ট্রেল রয়েছে। এই প্রত্যেকটি মানি ট্রেলকে ধরে ধরে এগিয়ে তাতে কে কে আরোপি তাদেরকে খুঁজে বের করে, মানে সেগুলি একটা লং টাইম টেকিং প্রসেস। এবার যাদের সাথে লড়াইটা তারাও কিন্তু তাদেরকেও খুব দুর্বল ভাবার কোনো কারণ নেই। তাদের যে অর্থ বল এবং তাদের যে প্রাতিষ্ঠানিক বল এটিও কিন্তু খুব খুব বেশি। তারা কিন্তু অত্যন্ত স্ট্রং এবং তারা কথায় কথায় সুপ্রিম কোর্টের দরজায় যায়। 20 লাখি 25 লাখি যারা বড় বড় সুপ্রিম কোর্টের উকিলরা রয়েছেন তাদের ব্রিফ ধরে দাঁড়িয়ে পড়েন সুপ্রিম কোর্টে। তো লড়াইটা কিন্তু এত সোজা নয়। রবার্ট ব্রুসের গল্প মনে করতে হবে, 9 বার উনি অসফল হয়ে তারপর একবার সফল হয়েছিলেন। ঠিক আছে, আপনাকে আশা রাখতেই হবে। হিন্দিতে একটি কথা আছে যে সময় সে পহলে আর জরুরত সে জ্যাদা কভি কুছ নেই মিলতা। তো এই জিনিসটা ভেবে একটু ঠান্ডা মাথায় কিরকম চলছে দেখুন। আজ থেকে 5 বছর বাদে আজকে যে অবস্থাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, 5 বছর আগে বা 2 বছর আগেও আমরা এটা কল্পনা করতে পারতাম না। অনেকটাই তো হয়েছে মানি ট্রেল, এই যেগুলো ইলিগাল মানি টেন্ডারিং বা সেই জায়গাগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আপনি ভাববেন না যে কোনো কাজ হচ্ছে না। আমাদের এই পর্দার অন্তরালে কিছু কিছু এজেন্সি এবং কিছু কিছু জনগণ তারা 24/7 কাজ করে যাচ্ছে। রেজাল্টটা একদিনে আসে না দাদা, রেজাল্টটা আস্তে আস্তেই আসে। যেরকম ভাবে একটা ভালো নাটকের প্রত্যেক সিন বাই সিন প্রত্যেকটি মঞ্চে আলাদা আলাদা অ্যাক্টার, আলাদা আলাদা প্লেয়ার, আলাদা আলাদা ঘটনা প্রবাহ আছে। আমার মনে হয় এক্ষেত্রেও ব্যাপারটি তাই হচ্ছে। কোনো একদিন তো স্টেল, কোনো একদিন চেকমেট হবে, এই আশাতেই থাকতে হবে। এখানে দেখুন, মানে সীমা দেবী আরেকটা কথা বলেছেন, বলছেন যে কাউকে ছোট করছি না বা অপমান করছি না। অবশ্যই ভালো মানুষজন আছেন, কিন্তু আমাদের এখানে লকডাউনের পরে প্রায় ছোটখাটো কারণে ঝামেলা লেগে থাকে। অনেক বাঙালি নিজেদের দোকান জলের দরে বিক্রি করেছেন, কিন্তু বিহারিরা ওদের এলাকাতে একাই দোকান খুলে রেখেছে গেরুয়া পতাকা উঠিয়ে। আমি বলতে চাইছি যে আমাদের ইউনিটিটা কম। আমি তো ভরত সেবাশ্রম আর হিন্দু মিলন মন্দিরের শিষ্যা, নিরাশাবাদী নই, তবে আমি হতাশ এইসব দেখেও কোনো হিন্দুরা একত্রিত হচ্ছে না। এর একটা উত্তর আপনাকে আমি এইভাবে দেবো যে আপনি কথাটা খুব একটা ভুল বলেননি, যে বাইরে থেকে দেখলে এরকমই মনে হবে যে কেন হিন্দুরা একত্রিত হচ্ছে না, কেন এরকম একটা ব্যাপার কেন ঘটছে। আমি বলতে চাইছি আপনাকে যে সত্যি পরিস্থিতিটা কিন্তু সেরকম নয়। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতি কিন্তু সেরকম নয়। যেখানে যেখানে দরকার সেখানে হিন্দু কিন্তু একত্রিত হচ্ছেন, এবং হচ্ছেন আপন স্বার্থেই হচ্ছেন, জানেন যে কেন কেন হতে হবে। যে কথাটা অরিন্দম বাবু একটু আগে বলছিলেন যে আশাটা হারালে চলবে না। আপনি নিজেও একই চেষ্টাটা করতে থাকুন। 5 বার 10 বার একবার দিনে 10 বার করে বলুন না, একজোট 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 বলুন না। এটা তো আর একটা আমরা একটা স্লোগান তৈরি করেছি, একটা মুখে মুখে ছড়িয়ে পড়েছে, সবাই বলে। এই হ্যাশট্যাগটা ব্যবহার করুন, হ্যাশট্যাগ একজোট লিখুন। লিখলে কি হবে যে যারা একজোটে বিশ্বাসী তারা আপনার পোস্টগুলো দেখতে পাবে, মানে আপনারও রিচ বাড়বে। এটা একটা সাইমালটেনিয়াস প্রসেস, মানে আপনি সুবিধে পাবেন তার বিনিময়ে। ঠিক তো অরিন্দম বাবু, ঠিক বললাম? আমি এখানে সুপ্রিয় বাবু আরেকটি আমি পয়েন্ট দেব। সীমা দেবী নিজেদেরকে প্রশ্ন করতে হবে, যে পাড়ায় যে মহল্লায় আমি থাকি, আমার আশেপাশের প্রতিবেশীর প্রয়োজনে কতটা সময় আমি বা আমরা তার পরিবারের পাশে বুক দিয়ে দাঁড়িয়ে পড়ি। আমি নিজের থেকে যদি কিছু না করি তাহলে পরে আমার বিপদে আমার প্রতিবেশীও কিন্তু আমার পাশে এসে দাঁড়াবে না। ব্যাপারটা খুব ছোট, ছোটর থেকে ব্যাপারটিকে উপরের দিকে ছড়াতে হয়। ধরুন আমার পাড়াতে যদি আমি 5 জনের এরকম একটি দল তৈরি করতে পারি, যে 5 জনের দল গভীর রাত্রে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার পড়লো, গভীর রাত্রে কেউ মারা গেছেন তাকে শ্মশানে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লো, কারুর বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেছেন তাকে বাজারটা করে দিলাম, এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে কিন্তু ইউনিটি শুরু হয়। আমরা ভাবি যে আমাদের সবকিছু বাড়ি বয়ে সবকিছু সুবিধা বা সবকিছু একতার সুফলগুলো যেগুলো আমাদের কাছে আসবে, কিন্তু আমাদেরকে কিন্তু বুকে হাত দিয়ে প্রশ্ন করতে হয় কতটা আমরা নিজেরা করি। ঠিক আছে, কিন্তু দেখুন পাড়াতে আরেকটা জিনিস আমি এখানে বলবো। ধরুন আপনার বাড়িতে যে সবজিওয়ালা সবজি বেচতে আসে, আমি শেষ কবে মনে করতে হবে, শেষ কবে তাকে আমি 1 গ্লাস জল খাইয়েছি, জল বাতাসা খাইয়েছি। সে তো রোদে ঘুরে ঘুরে, এই চরম গরমে ঘুরে ঘুরে সে সবজি ফেরি করছে। বা আমার বাড়িতে যে বাসনওয়ালা আসছে,
সেই জায়গাগুলো, এই ছোট ছোট ব্যাপারগুলো যদি আমরা সবাই মিলে করতে শুরু করি না সীমাদেবী, তাহলে দেখবেন এটি 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে এটি নেশাতে দাঁড়িয়ে যাবে লোকের। এবং এই যে বলে একজোট হওয়া, যে একজোটটি এটি খালি সোশ্যাল মিডিয়াতে নয়, আপনি আপনার পাড়া মহল্লা সমাজ সব জায়গাতেই আপনি একজোট হতে পারবেন। কিন্তু মুরগি আগে না ডিম আগে এটি ভাবলে পরে চলবে না। প্রথমে হয়তো আপনাকেই নিজের থেকে শুরু করতে হবে আপনার প্রতিবেশীর জন্য। 2 বার 3 বার করবেন, চতুর্থবার দেখবেন প্রতিবেশীও আপনার 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 সাহায্যে এগিয়ে এসছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে অরিন্দম বাবু, আজকে সুন্দর একটা আলোচনায় যোগ দেওয়ার জন্য। অনেকটা সময় আমরা নিয়েছি, দর্শকদেরও বলি ধন্যবাদ জানাই। বিদায় জানাই অরিন্দম বাবু, দেখা হচ্ছে আবার আগামী কোনো অনুষ্ঠানে। নমস্কার, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন আপনিও, এবং শীঘ্রই দেখা হবে আমাদের। তো বন্ধুরা, বলতে চাইছিলাম যে আজকে দেখুন, আলোচনা বিভিন্ন দিকে গেল, কিন্তু একটা মোদ্দা ব্যাপার উঠে এলো এই আলোচনার থেকে। সেটা হচ্ছে যে ধন্যবাদ সায়ন আপনাকেও, আপনি ধন্যবাদ জানিয়েছেন, আপনি কোর্টের কথা বলেছেন। কোর্ট, দেখুন এখন যা যা রায় যেভাবে বেরোচ্ছে, যেদিকে এগোচ্ছে, তাতে কোর্ট এরপরে কি রায় দেবে, কোন দিকে যাবে, এটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে আন্দাজ খুব একটা ভালো নয়, কিন্তু আন্দাজ পাওয়া যাচ্ছে। এখন আন্দাজে তার ফলাফলে কি হবে, তার ফলে কি কি হতে পারে, কি কি আশঙ্কা থাকতে পারে, সেই দিকটা বরং খুবই গুরুত্বপূর্ণ, এবং সেদিকটা নিয়ে কেউ কোনো কথা বলছি না। এইভাবে একটা অবনমন, এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়া, এইভাবে বিভিন্ন জায়গা থেকে বিদেশি অস্ত্র সহ নানান রকমের আপত্তিজনক জিনিসপত্র উদ্ধার হওয়া, এবং তারপরে রাজ্যের যিনি প্রধান প্রশাসনের রয়েছেন, পদে রয়েছেন, তার এত এড়িয়ে যাওয়া, এবং তার এত ব্যাপারটাকে লঘু করে দেখা, অন্যের ঘরে দোষ চাপানোর চেষ্টা করা, সবটা মিলিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যে পরিস্থিতিটা মেনে নেওয়া একটু কঠিন, সত্যি কথা বলতে। এবং আতঙ্কের এবং ভয়ের একটা বাতাবরণ তৈরি হচ্ছে। তাই এই কথা বলতে আমরা বাধ্য হচ্ছি, কেন ভয় পাবো না? প্রশ্ন হচ্ছে, কেন ভয় পাবো না? ভয় না পাওয়ার কিন্তু কোনো কিছু তো আপনি রাখেননি। সকলে ভালো থাকুন, নমস্কার জানান, দেখা হচ্ছে আগামী অনুষ্ঠানে। খুশি একটা স্ক্রিনের মধ্যে এই সমস্ত ফালতু লোকের সঙ্গে আমাকে ওই ভার্সেস মত দাও, এই সমস্ত লোকের সঙ্গে আমি ভার্সেস সেটা আপনাকে আচ্ছা বলে নিন এক এক করে বলে নিন তুমি মাঝখানে কথা বলছো কেন? আপনি ঠিক করে দেবেন। আপনি কে? একদম কথা বলবে না। আপনি কে? তুমি যদি সন্ত্রাসবাদীদের দালালি করতে চাও, দালালি করো। আপনি ঠিক করে দেবেন। তুমি প্রশ্ন করার, আমি আপনাকে বলছি আপনি বিজেপির দালাল। আমি বলছি আপনি বিজেপির দালাল, আপনার নাম করে বলছি আপনি বিজেপির দালাল। আগে সিপিএম এর দালালি করতেন, এখন বিজেপির দালালি করেন। সন্ত্রাসবাদী আমি নাম করে বলছি চক্রবর্তী আগে সিপিএম এর দালালি করতো, এখন বিজেপির দালালি করে। আমি কি সেটা দেশবাসী জানে, তোমাকে জানাতে হবে। আপনাকে আপনি আগে সিপিএম এর দালালি করতেন। প্রাক্তন এনএসজি কমান্ডো কি বক্তব্যগুলো আমি অনির্বাণ এই যে ভিডিওটা দেখলেন, আমি এটা দেখাতে এবং এটা কথা বলতে ভুলে গেছি। গতকাল রিপাবলিক বাংলা চ্যানেলে দীপাঞ্জন চক্রবর্তী, যিনি এনএসজির প্রাক্তন কর্তা, তাকে এরকম অপমানজনক ভাবে কথাবার্তা বলেছে, এবং বিষয়টা খুব খারাপ লেগেছে আমাদের। ভিডিওটা আগেই দেখাতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই মানে উল্লেখ করতে চাইনি। তারপরে দিব্যেন্দু দেখিয়েছেন, একদিক থেকে ভালো হয়েছে। এর ফলে একটা আলোচনার জায়গা চলে আসে, এবং সেটা বলতে হয়, মানতে হয় যে এরা এইভাবে কথা বলার সাহস পাচ্ছে একজন এনএসজির প্রাক্তন কর্তার সঙ্গে। জনৈক কি অংশুমান ব্যানার্জি বা ওটা কিছু নাম হবে। এই যে ব্যক্তিরা, তারা এই দুঃসাহস গুলো পাচ্ছে, এই দুঃসাহস দিচ্ছে কি, কেন, উদ্দেশ্যটা কি? খুব একটা ভয় পাওয়ার মতো বাতাবরণ তৈরি করা হচ্ছে। এর নেপথ্যে কিছু আছে কি, এবং সেটা কি খুব হার্শ কিছু হতে চলেছে? অনেকগুলো প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন কারণ। তার যুক্তি আছে, তার প্রতিযুক্তিও কিচ্ছু নেই। এখনো এরা কথা বলছে গলা উঁচু করে, একজন এনএসজির প্রাক্তন কর্তাকে, তার সঙ্গে এইভাবে কথা বলছে।
একটু আস্পর্ধা এতে। সকলে ভালো থাকুন, নমস্কার।